কোনো সমস্যা না থাকলেও 56 থেকে 75 বছর পর্যন্ত সব মানুষেরই বছরে একবার সিরাম পিএসএ নামে একটা পরীক্ষা, রক্তের পরীক্ষা, সাধারণ, অত্যন্ত সাধারণ, খুব কম খরচে এটি করা যায় এবং দেশের প্রত্যেকটা হাসপাতালেই এটি করা সম্ভব। এটি যদি করা যায় এবং এখানে যদি কোনো অ্যাবনর্মালিটিস বা কোনো তারতম্য দেখা যায়, স্বাভাবিক মাত্রার চেয়ে যদি বেশি থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করতে হবে। সম্ভব হলে একজন নিউরোলজিস্টের সাথে আলাপ করবেন। তিনি সঙ্গে সঙ্গে যে কাজটি করবেন সেটা হলো দ্রুত আপনার একটা শারীরিক পরীক্ষা করবেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এইখানে যদি শক্ত চাকা অনুভূত হয় কিংবা না হয়, অনুভূত হলে তো বটেই, না হলেও একটা মাল্টিপ্যারামেট্রিক এমআরআই অথবা বাইপ্যারামেট্রিক এমআরআই করার প্রয়োজন হয়। তখন পাইরেট স্কোরগুলো আমরা জানতে পারি এবং লোকালি কোনো জায়গাতে ইনভলভড আছে কিনা সেটাও আমরা জানতে পারি, এডিশনাল ইনফরমেশন। তো এটা যখন হয় তখন আমরা রোগীকে বলি যে এটা আমরা যত কিছুই পরীক্ষা করি, বায়োপসি না করা পর্যন্ত এটা ডায়াগনোসিস হবে না। তো এটা আমরা ইমেজ গাইডেড বায়োপসিটা করি। যে সমস্ত জায়গা সন্দেহজনক প্রস্টেটের, সেই জায়গাগুলো থেকে আমরা খুব সূক্ষ্ম একটা নিডল দিয়ে আমরা 12টা স্যাম্পল নিই। 12টা স্যাম্পলের মধ্যে বেশিরভাগ সময়ই এটাই যথেষ্ট, কিন্তু কোনো কোনো সময় আমরা সিস্টেমেটিক বায়োপসি 18 কোর কিংবা 24 কোর পর্যন্ত করি। তো সেগুলো স্পেশাল কেস। বায়োপসিটা যখন আসে আমাদের হাতে তখন সাধারণত গ্লিসেন স্কোর হিসাবে আসে। গ্লিসেন স্কোর কম হতে পারে, বেশি হতে পারে, গ্রেড গ্রুপ কম হতে পারে, বেশি হতে পারে। তো যত বেশি হবে তত বিপজ্জনক। যে সমস্ত রুগী বিস্তৃতি লাভ করেছে সেই রুগীগুলোকে কিন্তু আর অপারেশন কিংবা রেডিয়েশন দিয়ে হেল্প করা যায় না। তাদের জন্য দরকার হয় কেমোথেরাপি, তাদের জন্য দরকার হয় অ্যান্টি অ্যান্ড্রোজেন, তাদের জন্য দরকার হয় রিসেপ্টর ব্লকার, তাদের জন্য দরকার হয় অ্যান্ড্রোজেন অ্যাক্সিস ব্লকার। এই ধরনের ওষুধপত্রগুলো দরকার হয়। আনন্দের কথা হলো যে এই সমস্ত ওষুধ কিন্তু আমাদের দেশে মাল্টিপল কোম্পানি তৈরি করছেন। আমাদের যারা স্পন্সর তারাও এই ওষুধগুলো তৈরি করেন এবং শুধু তৈরি করেন না, এই ওষুধগুলো বিদেশে রপ্তানিও করেন। আমরাও সেগুলো ব্যবহার করি এবং এতে আমরা ফলাফলটা যেটা পাই সেটি হলো অসুখটা নিরাময় না হলেও এটি কন্ট্রোল করা সম্ভব। এটি যদি আমরা 5 বছর কন্ট্রোল করতে পারি সেটাও অনেক সময় খুবই সহায়ক হয়। তার কারণ হলো রোগীর বয়স যদি 75 বছর হয়, 80 বছর বাঁচার সম্ভাবনা অনেক রোগীরই থাকে না, বিকজ অফ আদার কোমরবিডিটিস। এরা হার্ট ডিজিজে ভোগেন, এরা ডায়াবেটিসে ভোগেন, এরা উচ্চ রক্তচাপে ভোগেন অথবা অন্য সমস্যাতে ভোগেন। সেই কারণে তাদের লাইফ এক্সপেক্টেন্সি অতটা বেশি হয়ও না অনেক সময়। তার মানে আমরা যদি তাদের অসুখটা কন্ট্রোল করে দিতে পারি, তবুও একটা বিরাট একটা উপকার হলো পরিবারের জন্য এবং উনি একেবারেই স্বাভাবিক মানুষ হয়ে যেতে পারেন। তাকে যদি আমরা ঠিকঠাক মতো যদি ওষুধগুলো সেবনের ব্যাপারে এবং অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিকঠাক করে দেয়া যায়, তাহলে তারা দীর্ঘদিন ভালো থাকেন। এখন নতুন নতুন ওষুধ আসছে, তাতে মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সারের রোগীরাও অনেক বেশি দিন বাঁচে। সাধারণভাবে বলা হয় যে 30% পেশেন্ট 5 ইয়ার্সের মতো সারভাইভ করে, কিন্তু এখন যে সমস্ত নতুন ওষুধ এসছে, ডারলুটামাইড উদাহরণস্বরূপ বলি, এতে প্রায় 60 মান্থস, 5×60 এবং বিয়ন্ড দ্যাট এটা নিয়ে যাওয়া সম্ভব। এরপরে আরও ওষুধ আসছে, হয়তোবা সেগুলো আরও কার্যকরী হবে। প্রস্টেট ক্যান্সার বলতে গেলে আমি অবশ্যই বলবো যে আমরা প্রায় জয় করে ফেলেছি। এটা আমরা তো ভালো করেই ফেলতে পারি যদি আমরা প্রাথমিক অবস্থায় নির্ণয় করতে পারি। অত্যন্ত কম বিপজ্জনক যে সমস্ত ক্যান্সার, সেগুলোর গ্রেডিং আসে হলো 3+3 6। এটা হলো গ্রেড গ্রুপ 1। এই গ্রেড গ্রুপ 1-এর রোগীদের আমরা কোনো চিকিৎসাই করি না, তাদেরকে আমরা এমনি অবজারভেশনে রাখি। এই অবজারভেশনে রাখাটা সাধারণ অবজারভেশন না, এটাকে আমরা বলি অ্যাক্টিভ সার্ভিল্যান্স। এই অ্যাক্টিভ সার্ভিল্যান্সে রোগী আমাদের কাছে মাঝে মাঝেই আসবেন আমাদের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী। সাধারণত আমরা 3 মাসের কথা বলি। 3 মাস পর পর উনি যখন আসবেন তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করি যে সব ঠিকঠাক আছে কি না। কারণ প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে সব কিছু ঠিক নাও থাকতে পারে। কারো কারো কিন্তু প্রস্টেট ক্যান্সার বেড়ে যেতে পারে। যদি বাড়ে
তাহলে পিএসএ বাড়বে, অথবা শারীরিক পরীক্ষা করলেও বোঝা যাবে, অথবা আর একটা এমআরআই করলে বোঝা যাবে, অথবা প্রয়োজন হলে আমরা হয়তো বায়োপসিটাও আবার করতে পারি। যদি বায়োপসিতে গ্রেড পরিবর্তন হয় এবং যদি স্টেজের পরিবর্তন আমরা লক্ষ্য করি এমআরআইতে, তখন সার্টেনলি তখন আর তাকে অবজারভেশনে রাখা যাবে না, তাকে আমরা চিকিৎসায় নিয়ে যাব। আর বাকি যাদের হাই গ্রেড এবং হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার থাকবে তাদের তো চিকিৎসা প্রয়োজন। আমরা তো সবসময়ই এই অপারেশনটা করে আসছি গত 30 বছর থেকে। আমাদের অভিজ্ঞতা হলো যে প্রায় 13 থেকে 15% লোক মাস তিনেকের জন্য প্রস্রাবের নিয়ন্ত্রণের অসুবিধায় ভোগেন, কিন্তু মাস তিনেক পরে অলমোস্ট 90% পেশেন্ট ঠিক হয়ে যায়। এখন সেটা আরও ইমপ্রুভ করা সম্ভব। আমরা কতগুলো এক্সারসাইজের কথা বলি, তারা অপারেশনের আগে এই এক্সারসাইজগুলো করতে শুরু করেন, অপারেশনের পর থেকেও তারা এটা করতে থাকেন, এবং তাতে করে এই দুর্বল স্ফিনটারিক মাসল যেটা আছে সেই মাসলগুলো শক্তিশালী হয়। অসুখটা কি শুধু সীমিত পর্যায়ে আছে নাকি এটা বিভিন্ন জায়গাতে চলে গেছে? হাই গ্রেডের প্রস্টেট ক্যান্সার কিন্তু খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গাতে চলে যায়, বোনসে চলে যায় কিংবা অন্য অন্য অর্গানে চলে যায়। তো সেটা আমরা কতগুলো পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি। সাধারণভাবে আমরা বলতে পারি যে হোল বডি এমআরআই অথবা হোল বডি বোন স্ক্যান সবচেয়ে ভালো হয়। যদি গ্যালিয়াম-68 পিএসএমএ পেট স্ক্যান আমরা যদি করতে পারি তাহলে খুবই ভালো হয়। আমাদের দেশে খুব সীমিত পর্যায়ে পিএসএমএ পেট স্ক্যান খুব বেশি হয় না, হয়তো 5টা-6টা প্রতি মাসে ওরা করে। তো সেটাও আমাদের জন্য অনেক সহায়ক, কিন্তু এটা ব্যাপকভাবে এটা প্রচলিত হওয়া অত্যন্ত প্রয়োজন। এটা আমাদের শুধুমাত্র ডায়াগনোসিসে কাজে লাগে না, এটা স্টেজিংয়ে কাজে লাগে এবং ফলো আপে কাজে লাগে। তো এইটাতে আমরা বুঝতে পারবো যে কোন স্টেজে আছে। এখন আবার ফিরে আসি, যদি প্রাথমিক অবস্থায় থাকে তাহলে আমরা 3টা লাইন ব্যবহার করি। একটা প্রোটোকল আমরা বলেছি যে অ্যাক্টিভ সার্ভিলেন্স, লো গ্রেড প্রস্টেট ক্যান্সারের জন্য অ্যাক্টিভ সার্ভিলেন্স। আর যদি ইন্টারমিডিয়েট গ্রুপ কিংবা হাই গ্রুপ কিন্তু লোকালি কনসেন্ট্রেটেড ইন দ্য প্রস্টেট, তাহলে আমরা 2টা চিকিৎসা এদের জন্য বলতে পারি। একটা হলো অপারেশন করে এটা প্রস্টেটটা আমরা বাদ দিয়ে দিতে পারি, এটাকে বলা হয় রেডিক্যাল প্রস্টেটেক্টমি। প্রস্টেট এমন একটা জায়গায় অবস্থান করে, সেটি হলো মূত্রাশয় এবং ইউরেথ্রার যে প্রস্রাবের যে নালীটা আছে এর মাঝামাঝি অংশে। ইনফ্যাক্ট নালীর ভেতর, ওই প্রস্টেটের ভেতর দিয়ে প্রস্রাবের নালীটা বের হয়ে আসে। তো যখন আমরা সার্জারিটা করি, অর্থাৎ রেডিক্যাল প্রস্টেটেক্টমি করা হয়, তখন সমস্ত প্রস্টেট তার ক্যাপসুল সহ আমরা এটা বের করে নিয়ে আসি এবং প্রস্টেটিক ইউরেথ্রাও চলে আসে। তারপরে আমরা খুব সুন্দর করে মূত্রাশয় এবং মূত্রনালী আবার সংযুক্ত করি। তো এটা বুঝতে হবে যে যেহেতু এই জায়গাটি ক্যান্সারে জর্জরিত, ক্যান্সারে আক্রান্ত, সেই হিসাবে সবসময় যেভাবে আমি বললাম এভাবে সম্ভব হয়ও না। অনেক সময় স্ফিনটার অ্যাক্টিভ ইউরেথ্রা অনেকটাই চলে যায়, অথবা ব্লাডার নেকও অনেকটা চলে যায় ক্যান্সার রিমুভের জন্য। তো সেই সব ক্ষেত্রে প্রস্রাবের নিয়ন্ত্রণ অনেক সময় কম থাকে। রুগীরা যে আতঙ্কিত হন অপারেশনের জন্য তা কিন্তু না, রুগীরা বরং উৎসাহী হয়ে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ক্যান্সার মুক্ত করেন। রেডিয়েশন থেরাপিতে ক্যান্সার মুক্ত করেন এই কথাটা ওরা বলতে পারে না, কিন্তু ক্যান্সারটাকে জ্বালিয়ে দেন এই কথাটা বলতে পারে। অপারেশনের একটা বিরাট সুবিধা যে আমরা সমস্ত ক্যান্সার সহ আক্রান্ত প্রস্টেট গ্ল্যান্ডটা সম্পূর্ণটাই রিমুভ করতে পারি এবং এর সাথে লাসিকা গ্রন্থি যেগুলো আছে সেগুলো আমরা রিমুভ করি। এইটা দুটো জিনিস যদি করা হয় ঠিকঠাক মতো, তাহলেই এটাকে রেডিক্যাল প্রস্টেটেক্টমি বলা যাবে। রেডিক্যাল প্রস্টেটেক্টমির পরে রেজাল্ট সাধারণত এত ভালো হয় যে
যদি ইফেক্টিভ রেডিক্যাল প্রস্টেরেক্টমি হয় তাহলে সিরাম পিএসএ 1.5 মাস পরে কিংবা 2 মাস পরে যখন আমরা দেখি তখন এটা আনডিটেক্টেবল অবস্থায় চলে আসে এবং তারপরে তাদেরকে অনির্দিষ্টকালের জন্য ফলো আপে রাখা হয়। এখন এরপরে অনেক কথা আসবে, সেটা হলো বায়োকেমিক্যাল রেকারেন্স, তারপরে মেটাস্টেসিস এইসব ক্ষেত্রেও হয়।